এই যে একটা গোটা দেশের পুলিশ বাহিনী অনুপস্থিত হয়ে পড়লো একটা গণ অভ্যুত্থানের পর, এবং সেই বাহিনীর বর্তমানের সাবেক প্রধান তিনি একটা গোপন জায়গা থেকে ভিডিও বার্তায় বললেন যে তাদের নিরাপত্তার ব্যবস্থা সহ আরও কিছু দাবি না পূরণ হলে তারা কাজে ফিরবেন না। পৃথিবীর ইতিহাসে এরকম কিছু কি কখনো শুনেছেন আপনি? এইভাবে কর্মবিরতিতে চলে যাওয়া, এটা আমি কখনো কোথাও দেখিনি, কোথাও শুনিনি। অনেক দেশে অনেক সময় বিপ্লব হয়েছে বা হয়েছে, কিন্তু পুলিশ যারা তাদেরকে কিন্তু কখনোই আমরা দেখিনি যে ডিউটি ছেড়ে একদম এরকম থানা শূন্য সব জায়গাতে, কোথাও রাস্তায় কোথাও এক জায়গাতে কোনো ট্রাফিক পুলিশ থেকে কেউ নেই, এরকম জিনিসটা কখনো আসলে দেখা যায় না। যেটা ছাত্ররা বলছিলেন, আসলে গত 15 বছর ঠিক বলবো না, এই গত 4-5 বছরের শেষের দিকে, সেই 2018 সাল থেকে শুরু করে যখন থেকে একটু করে আন্দোলনগুলো দানা বাঁধল, তখন থেকে পুলিশকে ব্যবহার করা হয়েছে, বা পুলিশকে সবসময় পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে, কিন্তু এই সময় এসে পুলিশকে একদম পুরো একটা পেটোয়া বাহিনী টাইপের জিনিসে আনা হলো, যে যখনই কোথাও প্রতিবাদ হবে পুলিশ যে সেখানে ঝাঁপিয়ে পড়ছে তাদেরকে এরকম করতে করতে এই শেষের দিকে এসে যখন আমরা বিভিন্ন পুলিশের বেশ কিছু অফিসারের বিভিন্ন রকমের কাজ দেখতে পেলাম চোখের সামনে, সবাই যে জোর করে নিয়ে যেয়ে একটা জায়গায় রেখে দিচ্ছে কোনো আইনগত বৈধতা ছাড়া, অথবা সাবেক মহাপরিদর্শক পুলিশের আইজি তার কোটি কোটি টাকার একটা সব কিছু মিলে সাধারণ মানুষের মধ্যে যেটা দাঁড়ালো যে একদিকে পুলিশ যারা সরকারকে সমর্থন করছে, অন্যদিকে জনতা। সো ওই জিনিসটাতে এসে এবং শেষের দিকে যেভাবে গুলি করছিল, ওই জিনিসগুলো নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ জমা হলো। দ্যাট ইজ নট আ জাস্টিফিকেশন অফ যেগুলো ঘটেছে, এগুলো কোনোটাই জাস্টিফাই করা যাচ্ছে না। এর সাথে আমরা যে এই পুরো জিনিসটার মধ্যে যে একটা নাশকতা করারও যে প্ল্যান নেই, সেটা আমরা বলতে পারছি না। কারণ এই মুহূর্তে বাংলাদেশে একটা আনস্টেবল অবস্থার মধ্যে রয়েছি আমরা। একটা বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লব, তার মধ্যে দিয়ে একটা স্বৈরাচারকে সরানো হয়েছে। সো এই মুহূর্তে ওই কাউন্টার কু হওয়ার বা এরকম একটা চান্সও আছে, কারণ তারা তো 15 বছর ধরে এদেরকে পুষেছে, করেছে। সো পুলিশ ইচ্ছা করেও এটা করে থাকতে পারে যে তারা কাজে যাচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড, এটার সুযোগ নিয়ে অনেকেই হয়তো একটা নাশকতা তৈরি করার সুযোগ নিয়ে থাকতে পারে। এটা নিশ্চয়ই পাশে দেশের বিভিন্ন গণমাধ্যম, বিশেষত পশ্চিমবঙ্গে কিছু কিছু গণমাধ্যমে একেবারে স্পষ্টতই এখানে জঙ্গিদের উত্থান হয়েছে, গোটা বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে গেছে, এবং সেখানে সজীব ওয়াজেদ জয় বক্তব্য রাখছেন। এই ঘটনাকে ভারতের গণমাধ্যম যেভাবে দেখাচ্ছে, সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? একদমই নয়। যেটা ওনারা বলছেন যে জঙ্গিদের হাতে চলে গেছে, আমি অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে এই কদিনে আমরা অনেক ছাত্রদের সাথে, সবার সাথে কথা যে হয়েছে, এদের কাউকেই আমার মনে হয়নি যে এরা জঙ্গিবাদের দিকে যাচ্ছে। অ্যান্ড ভারতের গণমাধ্যমে অনেক সময় যেটা বলা হচ্ছে যে হিন্দুদের বাড়ি পুরানো হচ্ছে, সব কিছু করা হচ্ছে সংখ্যালঘুদের, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে মুহূর্তে এই খবরগুলো পাওয়া গিয়েছে, সেখানেই কিন্তু সাধারণ মানুষ যে তাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, এই খবরগুলো তারা দিচ্ছে না। সো এবং আন্দোলনের সময়ও যারা মারা গেছেন তার মধ্যে হিন্দুরাও ছিলেন, মুসলমানরাও ছিলেন, তখন তো এই কথা বলা হয়নি যে তখন সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে সরকারের মাধ্যমে। স্ট্রেট একটা কথা বলি, গত 3 দিন ধরে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র যে স্পিচগুলো দিচ্ছেন, সেগুলো নাথিং বাট হেট স্পিচ। উনি হি ইজ ট্রাইং টু ইনসাইট, উস্কিয়ে দিতে চাচ্ছেন একটা রেশিয়াল রাইটের দিকে, যেভাবে বলছেন। এটি কিন্তু একদমই সম্পূর্ণ ভুল কথা। এবং এইখানে বাংলাদেশের বেশিরভাগ সাধারণ মানুষ কখনোই চায় না যে এখানে কোনো রেশিয়াল রায়ট হোক, এবং সাধারণ মানুষকে আপনি দেখবেন তারাই ওই মন্দির বাঁচাতে যাচ্ছে। যে লোকটা নামাজ পড়ে বের হলো, যদি দেখা যায় মন্দির ভাঙছে, সে কিন্তু সাথে সাথেই চলে যাচ্ছে। সো এই টোটাল বিষয়টা নিয়ে আই থিঙ্ক এখানে একটা রেভলিউশনের পর কাউন্টার রেভলিউশন, বা আবারও একটা স্ট্রাইক ব্যাক, লাস্ট রিসর্ট, লাস্ট ব্রিগেড, সেরকম জিনিসও থাকতে পারে।